ঐশ্বর্য ভাইয়া, আপনি? গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য। দু কদম পিছিয়ে গেল উৎসাহ। ঐশ্বর্যের পেছন পেছন নেমে এলো জিসান। ঐশ্বর্যকে এগোতে দেখেই চিৎকার করে উৎসার উদ্দেশ্যে বলে ওঠে, রান মিস বাংলাদেশি। উৎসাকে আর পাইকে ব্যাগ হাতে নিয়ে দৌড় লাগালো সে। রেগে গেল ঐশ্বর্য, চিবিয়ে চিবিয়ে বলল, রোজ স্টপ, আই সে স্টপ। উৎসাহ থামলো না, দৌড় লাগালো প্রাণপণে। বড় বড় পা ফেলে দৌড়ে গিয়ে ধরে ফেললো ঐশ্বর্য। নিজেকে শূন্যে অনুভব করতে হকচকিয়ে গেল উৎসাহ। ছাড়ুন বলছে অসভ্য রিক চৌধুরী, ছেড়ে দিন বলছি। অবশ্যই ছাড়বো, তবে এখানে না, বেডরুমে গিয়ে। হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো উৎসাহ। গাড়িতে এনে ঠাস করে ফেলে দিল তাকে। জিসান চুপসে যাওয়া মুখ নিয়ে তাকালো ঐশ্বর্যের দিকে। ঐশ্বর্য চোখ গরম করে বলল, তোকে পরে দেখছি। কথাটি বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেল ঐশ্বর্য। বেচারা জিসান মাঝ রাস্তায় একা রয়ে গেল। নিজের মনে বিড়বিড় করে বলল, ব্রো, তুই এটা করতে পারলি? আমি তোর বোনের হবু হাজবেন্ড ইয়ার। গাড়ি চলছে আপন গতিতে। হাত দুটো স্কার্ফ দিয়ে বেঁধে রেখেছে ঐশ্বর্য, মুখে রুমাল বাঁধা। ঐশ্বর্য গাড়ি চালাতে চালাতে বাঁকা হাসলো। উৎসার রুমাল বাঁধা মুখে কিছু বলতে চাইলো। উম্মম, উভ্র। ঐশ্বর্য কিছু বুঝতে পারছে না, একটানে রুমালটা খুলে ফেললো সহসা। অসভ্য রিক চৌধুরীর নাম নামিয়ে দিন আমাকে। এখনো কোলেই তুললাম না আর তুমি নামানোর কথা বলছো রেড রোজ। থতমত খেয়ে গেল উৎসাহ। কি নির্লজ্জ লোক, এত লাগামহীন লোক সে কখনো দেখেনি। ভালোই ভালোই বলছি নামিয়ে দিন। উফ রোজ, এত কথা বলো কেন? বেশি অ্যাংরি হলে আমার তোমাকে কামড়াতে ইচ্ছে করে। অসহায় চোখে তাকায় উৎসাহ। কিছু বললে এই অসভ্য লোকটাকে এমন এমন কথা বলে যে উৎসাহ বাধ্য হয় চুপ করে যেতে। ইউনো রেড রোজ, তোমার না এ জীবনে আমার থেকে মুক্তি নেই। এটা মাথার ভেতর ঠিক করে সেট করে নাও। রাগে ফুঁসে উঠেছে উৎসাহ। কিছুক্ষণ বাদে চৌধুরী প্যালেসের সামনে এসে দাঁড়ালো তাদের গাড়ি। গাড়ি থেকে নেমে এক দৌড় দিল উৎসাহ ডিরেক্ট প্যালেসের ভেতর। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিকির রুমে গিয়ে ঠাস করে দরজাটা লক করে দিল সে। আপুই। নিকিকে গিয়ে জাপটে জড়িয়ে ধরলো উৎসাহ। কিরে, কোথায় ছিলি তুই? ভাইয়া তোকে, ওই অসভ্য রিক চৌধুরী আমাকে ধরে নিয়ে এসেছে। প্লিজ আমাকে বাঁচাও। নিকি আগামাথা কিছুই বুঝতে পারছে না উৎসার কথা। আরে বলবি তো কি হয়েছে? নিকি, ওপেন দ্য ডোর। নিকি, রোজ আজকে কিন্তু খুব খারাপ হবে। নিকি পালাই পালাই করছে। উৎসাহ কোনো কিছু না পেয়ে জানালা দিয়ে লাফ দিয়ে নিচে নেমে এলো। নিকি তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে ডোর খুলে দিল। ভাইয়া কি হয়েছে? রোজ কোথায়? নিকি কাচুমাচু করে বলল, ভাইয়া আসলে উৎসাহ জানালা দিয়ে। শিট শিট শিট। গার্ডেনের দিকে রাস্তাটা বন্ধ। গেটের কাছে দাঁড়িয়ে আছে উৎসাহ। ঠোঁট উল্টে এলো তার, বের হতে পারলো না সে। উফ, সুইট হার্ট, এত তারা পালানোর? ঐশ্বর্যের কণ্ঠস্বর শুনে কেঁপে উঠল উৎসাহ। আপনার প্রবলেম কি, হ্যাঁ? কেন যেতে দিচ্ছেন না আমাকে? কাছাকাছি এসে সাপোটে এক থাপ্পড় বসালো ঐশ্বর্য। থাপ্পড় খেয়ে চমকে ওঠে উৎসাহ। কেন করছি বুঝিস না? ও কাম অন রেড রোজ, আমাকে কন্ট্রোললেস হতে বাধ্য করো না, না হলে সেটা তোমার শরীরের জন্য ভালো হবে না। উৎসার মাথা ঘুরছে, এই বুঝি জ্ঞান হারাবে। আর হলোও তাই। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার পূর্বে বলিষ্ঠ হাতে বেঁচিয়ে নিল ঐশ্বর্য। এই তো গত সপ্তাহে এসেছে জার্মানিতে। আপন বলতে তার কেউই নেই। ছোটবেলা থেকে আফসানা পাটোয়ারির কাছে মানুষ হয়েছে। ছোটবেলায় যখন তার পরিবার এক অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আফসানা পাটোয়ারি তাকে নিকি আর রুদ্রের সাথে মানুষ করে বড় করেছে। জার্মানি অদ্ভুত সুন্দর এই দেশ। তার থেকেও সুন্দর জার্মানির বার্লিন শহরটি। ডিসেম্বরের শেষের দিক, তুষারপাতে চারদিক মুড়িয়ে গিয়েছে। রাস্তাঘাট পর্যন্ত ঢেকে গিয়েছে। কনকনে শীতে গরম কাপড় ছাড়া বের হওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো। তার উপর ঠান্ডা বাতাস তো আছেই। রাস্তার দুপাশে সারি সারি গাছ লাগানো, দেখতেও অপূর্ব সুন্দর। সাথে বেঞ্চ পাতা আছে যে কেউ বসতে পারবে। রাস্তা দিয়ে চলছে দু তিনটে গাড়ি। একে একে সারি সারি গাছগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো। জার্মানির বার্লিন শহরে বিশাল আলিশান বাড়ির সুইমিং পুলে সুইমিং করছে ঐশ্বর্য রিক চৌধুরী। বলিষ্ঠ সুপুরুষ চেহারার
এই পুরুষ হাজারো মেয়েদের হৃদয়ে বিরাজ করে। দীর্ঘক্ষণ সুইমিং শেষে উঠে গেল ঐশ্বর্য। ব্রো, আই এম হেয়ার। চিরচেনা কণ্ঠস্বর শুনে অধর বেঁকিয়ে হেসে ফেলল ঐশ্বর্য। এসে গেছে তার পাগল ফ্রেন্ড জিসান। ঐশ্বর্যকে এই সাত সকালে সুইমিং করতে দেখে চমকে যায় জিসান। ও মাই গড ব্রো, তুই এই মর্নিং এ সুইমিং করছিস? কি ঠান্ডা! আর তুই? গা দুলিয়ে হেসে ফেলল ঐশ্বর্য। চোখ টিপে বলল, সামথিং সামথিং। ঐশ্বর্যের কথায় নাক ছিটকায় জিসান। Shame on you, bro. You are such a shameless man. Yes, I am. হাতে থাকা মুঠোফোনে ভাইব্রেট করতেই তা রিসিভ করলো জিসান। হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে কেউ কিছু বলল, সেটা শুনে মনের মধ্যে লাড্ডু ফুটতে লাগলো জিসানের। ব্রো, মাই অ্যাংরি বার্ড ইজ কামিং। ঐশ্বর্যের অভিব্যক্তি বোঝা তাই। আচানক অধর বাঁকিয়ে হেসে বলল, আই থিংক আমার রেড রোড চলে এসেছে। আই ফিল সামথিং। জিসান হা হয়ে গেল। বেচারি রেড রোজ তো গেল। সুন্দর সকাল, হাওয়া বইছে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে আফসানা, পাটোয়ারি, রোদ, নিকি আর উৎসাহ। কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসে। সবাই গাড়িতে উঠে বসে, শুধু উৎসাহ ছাড়া। উৎসাহকে উঠতে না দেখে আফসানা পাটোয়ারি শুধায়, কি হয়েছে? তুই উঠছিস না কেন? আসলে মামি, আমি একটু ফ্রেন্ডের সাথে দেখা করে তবেই যাব। আফসানা খুব একটা প্রতিক্রিয়া দেখালো না। বাড়িতে ফিরেছে আফসানা, পাটোয়ারি আর বাকি সদস্যরা। ঐশ্বর্যকে দেখে মৃদু হাসলেন আফসানা পাটোয়ারি। কেমন আছো ঐশ্বর্য? আমি ঠিক আছি মা, আপনি কেমন আছেন? আফসানা পাটোয়ারি ভালো আছেন বললেন। তবে এর আগে ঐশ্বর্যের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না তার, কিন্তু এখন না চাইতেও সম্পর্ক রাখতে হচ্ছে তাদের। কারণ একমাত্র ঐশ্বর্য আর রুদ্র আছে তাদের দেখভাল করার জন্য। ভাই ভাই বলে ঐশ্বর্যকে ম্যানলি হাক করলো রুদ্র। হাউ আর ইউ ম্যান? আই এম অ্যাবসলিউটলি ফাইন। তুমি কেমন আছো? আই এম ফাইন। ঐশ্বর্য বাঁকা চোখে তাকায় পেছনে। একমাত্র উৎসাহ নেই সেখানে। মন মেজাজ এমনিতেও খারাপ থাকে, তার উপরে এই নিয়ে আসেনি। ফ্রেন্ডের সাথে দেখা করে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে আসে। বার্লিন শহরের সন্ধ্যা মানেই অন্যরকম সৌন্দর্য। হুট করে উৎসাহ অনুভব করলো তুষারপাত হচ্ছে। ফলস্বরূপ উপায় না পেয়ে একটা বাস স্ট্যান্ডের ভেতরে গিয়ে দাঁড়িয়ে পড়লো। আকস্মিক দেখলো পাশেই একটা লোক দাঁড়িয়ে আছে, তার দিকে অশ্লীল দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়ালো উৎসাহ। আবার ফিরে তাকাতেই ভেতরে জমে থাকা ভয়টুকু বেড়ে গেল। লোকটি একদম গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। হাউ মাচ উইল ইউ চার্জ পার আওয়ার? রাগে চোখ দুটো জ্বলে উঠল উৎসাহ। হাউ ডেয়ার ইউ! আই এম নট হোয়াট ইউ থিঙ্ক মাই অ্যাম। লোকটা বাজেভাবে হাসলো। উৎসাহকে টাচ করতে যায় সে। আচানক বিপদ বুঝে তুষারপাতের মধ্যে ছুটে গেল উৎসাহ। ছুটতে ছুটতে একটা গাড়ির সামনে এসে পৌঁছে গেল। দু হাত কান চেপে ধরে উৎসাহ। ভয়ে আতঙ্কে দিক বিদিক জ্ঞান হারিয়েছে সে। রোজ। পরিচিত কণ্ঠস্বর, চেনা মুখখানি দেখে স্বস্তি পেল উৎসাহ। বসা থেকে উঠে গিয়ে জাপটে ধরে ঐশ্বর্যকে। হেল্প মি। ওই লোকটা। ঐশ্বর্য অন্ধকারে আসা আরো একটা ছায়ামূর্তিকে দেখতে লাগলো। লোকটা উৎসাহকে ঐশ্বর্যকে জড়িয়ে ধরতে দেখে রাগান্বিত স্বরে বলল, হেই, হু আর ইউ? বাঁকা হাসলো ঐশ্বর্য। স্বভাব সুলভ ঘাড় মাসাজ করে বলল, আই ফাক হার এভরি ডে নাও। ইউ নো হু আই অ্যাম। কথাটি শুনে বিদ্যুৎ বেগে মাথা তুলে তাকায় উৎসাহ। ঐশ্বর্য কি বললো এটা? সিটকে দূরে সরে গেল উৎসাহ। ছি ভাইয়া, আপনি আমাকে নিয়ে কি বলছেন এসব? গা দুলিয়ে হেসে উঠল ঐশ্বর্য। হঠাৎ করে উৎসার কোমর টেনে নিজের সাথে মিশিয়ে বলল, ইয়েস, ইটস ট্রু। আই ফাক ইউ এভরি ডে। লজ্জায় রীতিমতো কান দিয়ে ধোয়া বের হচ্ছে উৎসার। ওদিকে লোকটা তখনও দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য বড় বড় কদম ফেলে এগিয়ে গেল। ইউ মেড আ বিগ মিস্টেক বাই আইনিং মাই স্টাফ। কথাটা বলে ঐশ্বর্য তার মেন পয়েন্টে সজোরে লাথি মারে। লোকটা ছিটকে পড়ে কাতরাতে লাগলো। ঐশ্বর্য এগিয়ে এসে টেনে ধরে উৎসার হাত। কাম, আমি যাব না আপনার সাথে। আপনি অত্যন্ত নোংরা, অসভ্য। থেমে গেল ঐশ্বর্য। ও রিয়েলি? বাট এখনো তো তেমন কিছুই করলাম না রেড রোজ। রেড রোজ নামটা শুনে শীত দ্বারা বেয়ে শীতল রক্ত স্রোত বয়ে গেল। কেঁপে উঠল উৎসাহ। আপনি আসলেই। এখনো কিছু করিনি, বাট আমি কন্ট্রোললেস হলে গাড়িতেই সব করে ফেলবো। তাই বলছি, আমাকে কন্ট্রোললেস না করে চুপচাপ গাড়িতে ওঠো।
উৎসা চিনতেই পারছে না এই ঐশ্বর্যকে। না, গাড়িতে উঠে বসলো চুপচাপ। ভয়ে উৎসা ব্যাক সিটে গিয়ে বসলো। এদিকে ঐশ্বর্য এক হাতে গাড়ির স্টিয়ারিং ধরেছে, অন্য হাতে অ্যালকোহলের বোতল ধরে রেখেছে। লুকিং গ্লাসে উৎসার নিষ্পাপ আদলখানি দেখে জিভ দিয়ে ঠোঁট জোড়া আলতো করে ভিজিয়ে নিল। ফিসফিসিয়ে বলল, শোন না সুইট হার্ট, আমি যদি এখন একটু ইন্টিমেট হই তাহলে কি মাইন্ড করবে? শোনো না সুইটহার্ট, আমি যদি এখন একটু ইন্টিমেট হই তাহলে কি মাইন্ড করবে? বিস্ফোরিত নয়নে তাকালো উৎসাহ। চিৎকার করে বলল, নামান আমাকে, এখনই নামিয়ে দিন। আপনার সাথে যাওয়া মানে নিজের ক্ষতি করা। বাঁকা হাসলো ঐশ্বর্য। উফ, রোজ রোজ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। উৎসাহ থতমত খেয়ে গেল, কিছু বলার সাহস পেল না আর। পরদিন সকালে উৎসাহ রেগে মেগে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। কোথায় যাবে জানা নেই, অন্তত এই অসভ্য লোকের বাড়িতে থাকবে না সে। যে লোক এত খারাপ কথা বলতে পারে তাকে নিয়ে তার বাড়িতে এক মুহূর্ত নয়। আশ্রয় দিয়েছে বলে মাথা কিনে নিয়েছে নাকি? জার্মানিতে ডিসেম্বর মাস চলছে। শহর জুড়ে ধূসর আকাশের চাদরে মোড়ানো। সকালগুলো নেমে আসছে অলস ভঙ্গিমায়। স্নায়ুবিক ঠান্ডায় জমে আসে নিঃশ্বাস, কুয়াশা ফাঁকে ফাঁকে ল্যাম্পপোস্টের আলো যেন ঝাপসা স্বপ্নের মতো ভাসে। পথে পথে হাঁটছে লোকজন। কাটে কোটে মোড়ানো উলের মাফলার গলায় জড়ানো তাদের। ঠিক তেমনি ধূসর রাঙা শার্ট আর উপরে একটি জ্যাকেট জড়িয়েছে ঐশ্বর্য রিক চৌধুরী। গাড়ির দিকে এগিয়ে চলছে নিজের। অদূরে দাঁড়িয়ে আছে তার ব্ল্যাক মার্সিডিস কার। দক্ষ হাতে ড্রাইভ করে এগিয়ে গিয়ে চলেছে ঐশ্বর্য। উদ্দেশ্য চৌধুরী প্যালেস। এখনই যেতে হবে ওকে। সেখানে যে বড় সড়ো একটা কাণ্ড ঘটে গেছে। বড় সড়ো একটা প্যালেস। সাদের সফেদ রাঙা এই প্যালেসে কোনো রাজমহলের থেকে কম নয়। গেটের কাছে আসতে সিকিউরিটি গার্ড গেট খুলে দিল। ভেতরে ঢুকে গাড়ি থেকে নেমে এলো ঐশ্বর্য। একজন ড্রাইভার দৌড়ে এসে গাড়ির চাবি নিল তার কাছ থেকে। ঐশ্বর্য নৈশব্দে পা ফেলে প্যালেসের ভেতরে ঢুকে এলো। ড্রয়িং রুমে বসে আছেন আফসানা পাটোয়ারি এবং মনিকা চৌধুরী। দুজনের মধ্যে কারো মুখে কথা নেই। একে অপরের দিকে আর চোখে তাকাচ্ছে বারংবার। ঝামেলাটা মূলত এখানেই। এই যে ঐশ্বর্যের দুই মা, আজ থেকে তারা দুজনেই থাকবে চৌধুরী প্যালেসে একসাথে। বাবা শহীদ মারা যাওয়ার পর ঐশ্বর্য আফসানা পাটোয়ারিকে জার্মানিতে ডেকে নিয়েছে। এই তো কিছুক্ষণ আগেই ছোট বোন নিকি ফোন করে বলেছে আফসানা পাটোয়ারি এবং মনিকা চৌধুরীর মধ্যে ঝামেলা হচ্ছে। ভাইয়া, ঐশ্বর্যকে দেখে ডেকে ওঠে নিকি। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে কেঁদে ফেললো নিকি। নিকির কান্নায় হকচকিয়ে গেল ঐশ্বর্য। হোয়াট হ্যাপেন্ড? তুই কাঁদছিস কেন? ভাইয়া, মা আর বড় মা দুজনেই ঝগড়া করছে। ক্ষিপ্ত হলো ঐশ্বর্য। সূক্ষ্ম নিঃশ্বাস ফেলে এগিয়ে গিয়ে বসলো সোফায়। মনিকা চৌধুরী এবং আফসানা পাটোয়ারি দুজনেই তার সামনে বসে আছে। সুচল দৃষ্টিতে তাকালো ঐশ্বর্যর তাদের দিকে। গম্ভীর স্বরে শুধোয়, প্রবলেম কি তোমাদের? ফাইট করছো কেন তোমরা? আফসানা পাটোয়ারি কাতর স্বরে বললেন, কি আর বলবো, তোমার মা তো চাচ্ছে না আমি এখানে থাকি। ওনার আমার সবকিছুতেই সমস্যা। রেগে গেলেন মনিকা চৌধুরী। কটাক্ষ করে বললেন, যখন বুঝতেই পারছেন আমার এত প্রবলেম আপনাকে নিয়ে, তাহলে এখানে থাকছেন কেন? আফসানা পাটোয়ারি ফুঁসে উঠলেন রীতিমতো। কেন থাকবো না? হ্যাঁ, ঐশ্বর্য কি আমার ছেলে নয়? তাহলে আমি কেন থাকবো না? আবারও শুরু হলো দুজনের কথা কাটাকাটি। তাদের কথা কাটাকাটি দেখে রেগে গেল ঐশ্বর্য। আবারও শুরু হলো দুজনের কথা কাটাকাটি। তাদের কথা কাটাকাটি দেখে রেগে গেল ঐশ্বর্য। গর্জে ওঠে সে, স্টপ ইট! কি হচ্ছে এসব? উফ মাম্মা, তুমি কেন ফাইট করছো? আমি তো ওদের নিয়ে এসেছি। মনিকা চৌধুরী সহসা দাঁড়িয়ে গেলেন। জাস্ট রিডিকিউলাস। মনিকা চৌধুরী হনহনিয়ে দোতলায় চলে গেলেন। ঐশ্বর্য আফসানা পাটোয়ারির উদ্দেশ্য বললেন, আর আপনিও একটু চুপ থাকলেই তো পারেন। জানেন তো মাম্মা একটু রাগী। আফসানা পাটোয়ারি রাগ দেখিয়ে চলে গেলেন। বিরক্ত হয়ে ঐশ্বর্য আবারও সোফায় বসে পড়ল। খানিকক্ষণ পরে নিকি তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসে। ভাইয়া, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। পানিটা সম্পূর্ণ শেষ করলো ঐশ্বর্য। আকস্মিক ভুরু কুচকে বলল, রোজ কোথায়? নিকি থতমত খেয়ে গেল। উৎসাহ তো কিছুক্ষণ আগেই ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গিয়েছিল আর বলেছিল পালিয়ে যাচ্ছে। নিকি বিশ্বাস করেনি, কারণ সে জানে উৎসাহ ঘুরে ফিরে আবার আসবে। ড্রয়িং রুমে বসে আছে নিকি। তড়িঘড়ি করে প্যালেসে প্রবেশ করলো জিসান। ব্রো ব্রো, হোয়াট আর ইউ? ব্রো ব্রো, হোয়ার আর ইউ?
নিকি বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালো। নিকিকে সামনাসামনি দেখে থমকে গেল জিসান। অ্যাংরি বার্ড। ভুরুচোরা কুঁচকে নিল নিকি। জিসান আপনি? হ্যালো ডিয়ার, আই লাভ ইউ। হঠাৎ করে আই লাভ ইউ শুনে তেতে উঠল নিকি। আই লাভ ইউ বলছেন? থতমত খেয়ে গেল জিসান। কি থেকে কি বলেছে মাথায় নেই তার। সরি সরি, মাই মিস্টেক। নিকি মনে মনে কুটিল হাসলো। বেশ মজা পাচ্ছে জিসানকে বিরক্তি করে। আচ্ছা, অ্যাংরি বার্ড ব্রো কোথায়? নিকি বেশ ভাব নিয়ে বলল। আপনাকে কেন বলবো? কারণ আমি ওর বেস্ট ফ্রেন্ড, আর আমি ওনার বোন। তো ভুরু নাচিয়ে শুধায় জিসান। নিকি এক্সট্রা অ্যাটিটিউড নিয়ে বলল, তাই বলবো না। জিসান বেশ বুঝতে পারছে এই মেয়ে ইচ্ছে করে এমন করছে। ঠিক তখন ওই সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রুদ্র। জিসান ভাইয়া, এসো এসো। জিসান রুদ্রকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রুদ্র, ব্রো কোথায়? অস্থির কণ্ঠে শুধায় জিসান। রুদ্র বলে ওঠে, ভাইয়া তো একটু কাজে বেরিয়েছে, তবে বলে যায়নি কোথায় গেছে। কিন্তু তোমার কি হয়েছে? তোমাকে পেরেশান দেখাচ্ছে। জিসান কি আর এমনি এমনি পেরেশান হচ্ছে? তার তো যথার্থ কারণ আছে। ওই যে তার ওভার থিঙ্কিং ফ্রেন্ড কেয়া, সে যে বড়সড় কাণ্ড ঘটিয়ে বসে আছে। আর বলো না, কেয়ার ওখান থেকে কল এসেছে ও হসপিটালে ভর্তি। আমি ভেবেছিলাম ব্রোকে নিয়ে যাব, ওর ফোনটাও অফ দেখাচ্ছে। রুদ্র জিসান আর ঐশ্বর্যকে ভালো করে চেনে। শুধু কেয়ার সাথে তার এখন পর্যন্ত দেখা হয়নি। ওই ছবি দেখেছিল এই যা। আমাকে এক্ষুনি যেতে হবে রুদ্র। রুদ্রর কি হয়েছে জানা নেই, সে সঙ্গে সঙ্গে বলে ওঠে, জিসান ভাইয়া আমিও যাব। কিন্তু তুমি? প্রবলেম নেই, চলো। রুদ্র তড়িঘড়ি করে জিসানের সাথে বেরিয়ে পড়ল। আফসানা পাটোয়ারি প্যালেসে এসেছে কথাটা জানতে পেরে ক্ষিপ্ত হলেন মনিকা চৌধুরী। বিজনেস ট্রিপে মালয়েশিয়ায় এসেছিলেন তিনি, কিন্তু এখন আর থাকতে পারছেন না। তড়িঘড়ি করে অ্যাসিস্ট্যান্টকে কল করে ডাকলেন, গেট মাই ফ্লাইট রেডি ইমিডিয়েটলি, আই এম গোয়িং টু ব্যাক জার্মানি। মনিকার কথা শুনে মিস্টার লিও বলে ওঠেন, বাট ম্যাম, উই স্টিল হ্যাভ আ মিটিং। তেতে উঠলেন মনিকা চৌধুরী। গর্জে ওঠেন তিনি, জাস্ট ডু হোয়াট আই এম সেইং। মিস্টার লিও চুপচাপ প্রস্থান করলেন। প্রচন্ড রাগ লাগছে মনিকা চৌধুরীর। মনে হচ্ছে উড়ে প্যালেসে ফিরে যেতে। চলবে ইনশাআল্লাহ।